রোকেয়াকে বুঝবার ক্ষেত্রে, রোকেয়াকে জানবার ক্ষেত্রে এবং তার প্রতি আমার যে সামাজিক দায়িত্ব, আজকের যে দায়িত্ব, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যত্যয় সৃষ্টি করতেছে। এই কারণে আমরা বলি যে এক সময় আমাদের সমাজটাকে রোকেয়া যেমন উদ্ধার করছে, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে রোকেয়াকেই উদ্ধার করা। আমাদের সমাজে রোকেয়া এখনও গুরুত্বপূর্ণ এই কারণেই যে রোকেয়া যদি গুরুত্বপূর্ণ না হবে তাহলে আমরা রোকেয়াকে ভয় পাচ্ছি কেন? আমরা রোকেয়ার ভাস্কর্যে অশ্লীল শব্দ লিখতেছি কেন? আমরা রোকেয়ার গ্রাফিতিতে কালি দিয়ে মুছে দিচ্ছি কেন? আমরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন চাচ্ছি কেন? এই চাওয়া, এই গ্রাফিতিতে তোমার কালি দিয়ে মুছে দেওয়া এবং রোকেয়ার তোমার ভাস্কর্যে অশ্লীল শব্দ লেখা প্রমাণ করে যে রোকেয়ার যে ফিলোসফি, যে দর্শন, মানুষের মুক্তির যে দর্শন, এ দর্শন আমার পক্ষে যায় না। আমার পক্ষে যায় না বলেই তো আমি রোকেয়াকে সহ্য করতে পারতেছি না। কিন্তু মানুষের মুক্তির প্রশ্নে রোকেয়ার যে ফিলোসফি, সেই ফিলোসফিটা আজকেও অপরিহার্য। এই কারণে আপনি দেখবেন যে চাষার দুঃখ লেখছে রোকেয়া। 1905-এ যে আমাদের দেশে যুগান্তর অনুশীলন দলের মধ্য দিয়ে যে বিপ্লবী কর্মকাণ্ড শুরু হয়, সেই কানাইলালের উদ্দেশ্যে রোকেয়া কবিতা লেখছে, যেটা রবীন্দ্রনাথ নজরুল লিখতে পারে নাই। রোকেয়া সেই সময়ে বলছে যে আমি প্রথমেই ভারতবাসী, তারপরে হিন্দু, মুসলিম, শিখ বা বৌদ্ধ, অন্য কিছু। এই যে জাতীয়তাবাদী চেতনার রোকেয়া, এই যে সুলতানার স্বপ্নের মধ্য দিয়ে রোকেয়া বিশ্বের প্রথম কল্পকাহিনীর লেখক। সে যে সময়ে আপনার সৌরশক্তি ব্যবহারের কথা বলছে, তোমার আধুনিক চাষাবাদ পদ্ধতির কথা বলছে, বৃষ্টি নামানোর কথা বলছে, তোমার আমাদের পরিবেশ ইকো সিস্টেমের কথা বলছে, সেই রোকেয়া তো ভয় পাওয়ার কথা। রোকেয়া ঈদ সম্মিলন লেখছে, রোকেয়া তোমার হজের ময়দানে লেখছে, সেখানে রোকেয়া প্রশ্ন তুলছে যে তোমার ওইখানে তো নারী পুরুষ সবাই একসাথে ঘুরতেছে, ওইখানে ভারতীয়রা কই? বাধা দেওয়ার জন্য ভারতীয় কই? ঈদ সম্মিলনে রোকেয়া বলছে যে আমার যে আনন্দ, সেই আনন্দ কেন আমার প্রতিবেশীর হিন্দু ভাইয়েরদের হবে না? তাহলে এই যার চিন্তা, সে তো এই সময়ের আজকের বাংলাদেশের বাস্তবতায় তোমার তাকে ভয় পাওয়ার যেমন কথা, তেমনই এদেশের যারা প্রগতিশীলতার কথা আমরা বলতেছি, যারা বলতেছে আর কি, যারা তোমার মানুষে ভেদাভেদ চায় না, ধর্মে বর্ণের রক্তে মানুষের ভেদাভেদ চায় না, তাদের জন্য নিঃসন্দেহে অপরিহার্য রোকেয়া। সম্মানিত সুধী, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ জমিদার বাড়ি থেকে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইংরেজ নারী সিমন দ্য বেবুয়ার যেমন ইংরেজি সাহিত্যের প্রথম নারীবাদী ছিলেন, ঠিক তেমনি বেগম রোকেয়া ছিলেন বাঙালির প্রথম নারীবাদী। বিবিসি বাংলার জরিপে 2004 সালে যে 20 জন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচন করেছিল, ওইখানে 6ষ্ঠ অবস্থানে ছিলেন বেগম রোকেয়া। আজকে আমরা বেগম রোকেয়ার যে পৈতৃক ভিটা পায়রাবন্দ জমিদার বাড়ি, সেটি ঘুরে ঘুরে দেখাবো। এখানে কি আছে, এখানকার মানুষ বেগম রোকেয়া সম্পর্কে কি ধারণা পোষণ করে, সবই আপনাদেরকে বলবো। বেগম রোকেয়া কোথায় পড়াশোনা করতেন? ওই পাকাটায়। এই যে আম্রপালির এই গাছটি লাগিয়েছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এটি 1997 সালের 29 জুন লাগিয়েছিলেন বেগম রোকেয়ার পৈতৃক ভিটার ভেতরে। বেগম রোকেয়ার পরিবার যেহেতু জমিদার ছিল, এইখানে তাদের বিশাল জমি, কিন্তু সব জমি বেদখল হয়ে আছে। এইখানে বসত বাড়ির একটা অংশ প্রাচীর করে দিয়েছে, এই জায়গাটুকু বেদখল হয়নি, আর সব জায়গায় বেদখল হয়ে গেছে। এইখানে তাদের যে বাড়িটি ছিল, এই বাড়িটি ধ্বংস হয়ে গেছে। এখন কিছু ইট আছে, এটাই দেখা যাচ্ছে, আর কিছু নাই, অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছে। বেগম রোকেয়া সাথে করিমুন্নেসার যে সম্পর্ক, তারা 2 বোন ছিলেন। করিমুন্নেসার বিয়ে হয়েছিল দেলদুয়ার জমিদার বাড়িতে। এই দেলদুয়ার জমিদার বাড়িতে বেগম রোকেয়া অনেকদিন থেকেছেন। ওইখানে কবি মীর মুশাররফ হোসেনও আসতেন। ওইটার একটা কানেকশান ছিল, শিক্ষার একটা কানেকশান এইভাবেই গড়ে ওঠে। 19বিংশ শতাব্দীর নারী জাগরণের যে মূল কাজটি করেছিলেন, সেটি বেগম রোকেয়া করেছিলেন। এইখানে কিছু পুরনো গাছপালা ছাড়া
আর তেমন কিছুই অবশিষ্ট নাই, সব কিছুই বেদখল হয়ে গেছে। এইখানে পিছনে একটা ওয়াল দেখা যাচ্ছে, সামনে একটা ওয়াল, আর বাকি সব যে এইগুলো দেখা যাচ্ছে, আর কিছু নাই, দেখানোর মতো এখানে কিছু নাই। কিছু গুণী মানুষজন এসেছিলেন এখানে এই পায়রাবন জমিদার বাড়ি ভিজিট করতে, তারা কিছু বৃক্ষ রোপণ করেছেন, এইটুকুই। যে রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে আমাদের এই ভারত উপমহাদেশে বিশেষ করে এই খুব ভালো একটা কাজ হয়নি আর কি। যেমন আমরা যদি ধরি যে যেমন এই গোলাম মুর্শিদের আশার স্মরণে বলি, যেটা মাইকেল মধুসূদনের জীবনী, অথবা বিদ্রোহী রণক্লান্ত, অথবা যদি আমরা নেলসন ম্যান্ডেলা তোমার আফ্রিকান স্বাধীনতা নিয়ে, এটাকে যেমন আমরা বলি আলেক্সান্ডার রুটসে যেমন বলি আমরা যে দাসদের নির্যাতনের এটাই হচ্ছে আকর গ্রন্থ, তেমনই রোকেয়াকে নিয়ে এই ধরনের কাজ না হওয়ার কারণেই আমাদের সমাজে রোকেয়াকে নিয়ে অনেকগুলো ভুল তথ্য যেমন ছড়াচ্ছে, তেমনই একটা বিভ্রান্তিরও সৃষ্টি হচ্ছে আর কি। আসলে এটার মূল কারণ হচ্ছে যে আমরা রোকেয়ার খালি দুটো জায়গায়কে চিহ্নিত করি, সেটা হচ্ছে পায়রাবন, ভাগলপুর, আর হচ্ছে কলকাতা। কিন্তু রোকেয়ার বিয়ের পরে যে রোকেয়া একটা লম্বা সময় তোমার উড়িষ্যার কাটপে কাটালেন, এই কথাটা কিন্তু আমরা কেউ বলি না, ওই জায়গায় আমরা কেউ কাজ করি না। এই কারণে রোকেয়া নিয়ে কাজ করতে গেলে আমার যেটা মনে হয় আর কি, যে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে পায়রাবন, ভাগলপুর, কটক এবং কলকাতা, এই চারটে জায়গায় আসলে কাজ করতে হবে। হ্যাঁ, বেগম রোকেয়ার বাবার নাম ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ আলী হায়দার, আর তার মার নাম ছিলেন রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। দেবী চৌধুরানীর সাথে কোনো সম্পর্ক হয়তো নাই, উনি হিন্দু ছিলেন, উনি মুসলিম ছিলেন। তার দুই বোন করিমুন্নেসা আর হুমায়রা, অর্থাৎ উনি সহ 3 বোন, আর 3 ভাইয়ের মধ্যে এক ভাই শৈশবেই মারা যায়। 1998 সালে বেগম রোকেয়া বিয়ে করেন। তার বিয়ে হয় বিহারের ভগলপুরের এক ভদ্রলোকের সঙ্গে, তার নাম সাখাওয়াত হোসেন। তিনি পেশায় ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনিও আধুনিক মানুষ ছিলেন, বেগম রোকেয়াকে শিক্ষায় অনুপ্রেরণা যোগাতেন, কাজকর্মে অনুপ্রেরণা যোগাতেন। তার নামের সাথেই যুক্ত করি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যদিও তার পূর্ব নাম ছিল রোকেয়া খাতুন। ঘরের পিলার এরকম গোল গোল পিলার ছিল, ইটের তৈরি পিলার। এটা 1985 সালে বেগম রোকেয়া স্মৃতি সংসদ স্থাপন করা হয়। পায়রাবন বেগম রোকেয়া স্মৃতি গণকেন্দ্র পাঠাগার। আমরা একটু পাঠাগারটাতে দেখি। এখানে একটা পাঠাগার নির্মাণ করে দেওয়া হয়েছে, পড়ছে স্টুডেন্টরা। এইখানে একটি দোকান আছে। এটা কি আপনারা ভাড়া নিয়েছেন? আমি রংপুরেরই মেয়ে, আর আমি আসলে ছোটোবেলা থেকে অনেকবারই পায়রাবন্দে এসেছি, এবং আমি বেগম রোকেয়ার বাসাও এর আগে বেশ কয়েকবার দেখে গিয়েছি। কিন্তু আমি ওনার এই বাসার যে ধ্বংসাবশেষ ছিল এটা এর আগে দেখিনি, আর এবার প্রথম আমি এখানে গেলাম। আর সত্যি বলতে ভিতরে যে আমি সত্যি বলতে ভাবতেও অবাক লাগে যে এরকম একজন নারী জাগরণের অগ্রদূতের যে ভিটে বাসা আছে সেখানে আমি ঘুরে আসলাম। এটা আমাদের জন্য একটা প্রেরণা যে উনি নারীদের জন্য এত কিছু করে গেছেন, তার স্মৃতি আমরা আজকে দর্শন করতে পারলাম। এটা আমাদের জন্য অনেক বেশি প্রেরণা সামনে আগানোর জন্য, এবং নারীদেরকে আরও বেশি দেশের অবদানে দেশের কাজে অবদান রাখার জন্য এটা আমাদের জন্য প্রেরণা। পরবর্তীতে উনি কলকাতায় চলে যান। কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু তার মৃত্যুবরণের পর দেখা দেয় এক বিবাদ। তাকে কোথাও কবরস্থ করা যাবে না, কোনো কবরস্থানেই তাকে কবর দেওয়া যাবে না। মুসলমান হিন্দু একজুট হয়ে তাকে কবর দেওয়ার বিরোধিতা করে। পরবর্তীতে তাকে অজ্ঞাত স্থানে কবর দেওয়া হয়, যেটি উপমহাদেশের খ্যাতনামা অধ্যাপক অমলেন্দু দে আবিষ্কার করেন যে এইটি বেগম রোকেয়ার কবর। তার আগ পর্যন্ত কেউ জানতো না বেগম রোকেয়াকে কোথায় কবর দেওয়া হয়েছে। আপনি ঊনবিংশ শতাব্দীর যে নারী জাগরণের অগ্রদূত, তাকে এই সমাজ ব্যবস্থা
কবর দিতে দেয় নাই। এই যেমন একটা ভুল তথ্য আছে যে রোকেয়ার কবর নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল, এই তথ্যটা আমার কাছে সঠিক মনে হয় না। না হওয়ার উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে আমরা যদি দেখি যে সেদিনে রোকেয়ার জানাজায় বুয়ালি শাহ কলন্দর মসজিদে যে জানাজা হয়, সেই জানাজায় কারা উপস্থিত ছিল? সেই সময়ে অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা এ কে এম ফজলুল হক, তার ভাগ্নে সেই সময়ের মন্ত্রী স্যার আব্দুল করিম গজনবী, তার ভাগ্নে সেই সময়ের বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য তোমার আব্দুল হালিম গজনবী, ব্যারিস্টার আবদুল্লাহ রসুল, তারপরে হচ্ছে তোমার জি এমদাদুল হকের মতো বিশিষ্টজনেরা। তাহলে সেই সময়ে আমাদের দেশে আজকে যে দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আমরা একটা তোমার সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কথা বলি অথবা মৌলবাদী চিন্তার কথা বলি, সেই সময়ে ভারতবর্ষে এইরকম মৌলবাদের বিকাশ কিন্তু ঘটে নাই। একটা সম্প্রীতির ভারতবর্ষ সেই সময় ছিল। 32-এর কথা আমি বলতেছি। তারপরে 32-এর পরে হয়তো আমাদের সামাজিক প্রেক্ষাপট ভিন্ন হয়ে গেছে, সাম্প্রদায়িকতা মাথা ছাড়া দিয়েছে অথবা নারী অধিকার নিয়ে তোমার হয়েছে, কিন্তু রোকেয়াকে নিয়ে সেই সময়ে খুব বড় বিতর্ক কিন্তু হয়নি। অ্যালবার্ট হলে তার তোমার তার যদি আমরা দেখি, তার শোকসভা যদি দেখি, তারপরে সেই সময়ের আঞ্জুমানে খাওয়াতিনের শোকসভা যদি আমরা দেখি, তারপরে রোকেয়ার মৃত্যুর পরে বিভিন্ন পত্রিকায় তাকে, সবুজপত্রের মতো পত্রিকা যেখানে রোকেয়ার কোনো লেখা ছাপায়নি সেই সময়ে, তারাও সেই সময় রোকেয়াকে নিয়ে লিখতে বাধ্য হয়েছে। এইটা হচ্ছে পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি কলেজ। এইখানে একটা স্মৃতিফলক আছে, এই পাশে কারো একটা স্মৃতিফলক ছিল, সম্ভবত এই এলাকার কোনো এমপি সাহেবের। এটা পট পরিবর্তনের পর ভেঙে দিয়েছে। এইটা কিন্তু অপ্রয়োজনীয় ছিল, এইটা করা হয়েছে বেগম রোকেয়ার নামে। এখানে একটাই ছবি যথেষ্ট বেগম রোকেয়ার, আরেকটা ছবি এখানে অপ্রয়োজনীয় ছিল, যেটা এখন ভেঙে দেওয়া হয়েছে। আমি জানি না, হয়তো এই ভদ্রলোক ভালো কাজ করলে উনি মারা যাওয়ার পরেও বেগম রোকেয়া যেরকম মৃত্যুর বহু বছর পরে মানুষ তাকে ধারণ করছে, ওনাকেও ধারণ করতে পারত। আমরা এখন আসছি বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের সামনে। বিশাল একটা স্মৃতিকেন্দ্র। এই যে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র, এইখানে তার একটি বিশাল ভাস্কর্য আছে। আপনারা স্মৃতিকেন্দ্রটি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার, আধুনিক। এই যে আমরা ভাস্কর্যটি দেখতে পাচ্ছি, ওই পাশে একটি পুকুর আছে। আপনারা বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র দেখছেন। এই ক্যাম্পাসের ভিতরে একটা লাইব্রেরি আর একটা গেস্ট হাউস আছে। আর পিছনের বাড়িটা কি? কর্মচারী কোয়ার্টার না? বেগম রোকেয়াদের সম্পত্তির উপরে স্থাপন করা পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয়। না, দেলদুয়ার জমিদার বাড়িতে রোকেয়া একটা সময় ছিলেন, খুব যে বেশি ছিলেন এটা মনে হয় না। তার কারণ রোকেয়ার ধরেন যে রোকেয়ার বড় বোন করিমুন্নেছা তো তোমার 1926-এ মারা যায়, 1926-এ। এবং তার আগে তার দুই ছেলে আব্দুল করিম গজনবী এবং আব্দুল হালিম গজনবী দুইজনেই তো কলকাতায় বসবাস করতেন। আর রোকেয়া 1896-এর পরে, 1898-এর পরে, 98-তে তার বিয়ে হয় সাখাওয়াত হোসেনের সঙ্গে। 1898-এর পরে উনি, যেটা জানা যায় যে 1921-এ ঢাকায় আসছিলেন, 1921-এ ঢাকা আসছিলেন। কিন্তু এই গজনবী পরিবারে হয়তো আত্মীয়তা সুবিধার্থে বিবাহের আগে যাইতে পারেন, কিন্তু বিবাহের পরে গেছিলেন এমন তথ্য পাওয়া যায়। এইখানে রোকেয়া বলা চলে যে বিয়ের পরে এইখানে আসছিল এমন তথ্য নেই। তবে 1914-15-এর দিকে রোকেয়া
সুন্দরগঞ্জে আসছিলেন। সুন্দরগঞ্জে একটা স্কুলে সেই সময় একটা স্কুল প্রতিষ্ঠা হয়, মহিলা স্কুল। সেই স্কুলে উনি দাওয়াত খাইছেন। সেই স্কুলে দাওয়াত খাওয়া, যে টেবিলে বসে উনি দাওয়াত খাইছেন, সেই টেবিলটা এখনও সংরক্ষণ করা আছে আর কি। রোকেয়া পরিবার তো এইখানে বসবাস করতেন, কিন্তু রোকেয়ার ভাইয়েরা, বিশেষ করে ইব্রাহিম সাহেবের এবং খলিল সাহেবের। ইব্রাহিম সাহেবের তখন বসবাস করতেন ইয়াতে, আপনার গাইবান্ধার এই সুন্দরগঞ্জ উপজেলার লালচামারে, আর রোকেয়ার ভাই খলিল সাহেবের ঢাকায়। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতেন না চাকরির সুবাদে আর কি। তা সেটা হচ্ছে যে আপনার 1898-তে বিয়ের পরে রোকেয়া যায় আর কি। ওনার স্বামীর কর্মস্থল হচ্ছে উড়িষ্যার কাটপে। সেইখানে কণিকা স্টেটের তো কোর্টস অফ ওয়ার্ডসের ম্যানেজার ছিলেন সাকত হোসেন। সেই সুবাদে ওই রাজবাড়িতে ইনি থাকতেন আর কি। ভাগলপুরে আসার পরে ধরেন যে 1902-এ ওনার প্রথম লেখা পিপাসা প্রকাশিত হয় 1902-এ, এবং 1905-এ তো সুলতানাস ড্রিমস, এবং 1908-এ যেটা বই আকারে বের হয় আর কি। তারপরে 3রা মে 1909-এ তো ওনার স্বামী মারা যায়। সেই সময়ের খুব সম্ভবত অক্টোবর মাসেই, 1909-এর অক্টোবরেই উনি ভাগলপুরে স্কুল প্রতিষ্ঠা করেন। ভাগলপুরে সেটা হচ্ছে যে আমরা জানি যে ওই আমাদের রশিদ করিম এর নানার বাড়িতে, ওনার নানা তো সেই সময়ে ছিল ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, এবং মালিক সাহেবের মেয়েরাই কিন্তু হচ্ছে রোকেয়ার প্রথম ছাত্রী। তার মধ্যে হচ্ছে হাসিনা মোর্শেদ, যিনি পরে বিচারপতি মোর্শেদুর রহমান মিসেস হয়, উনিও রোকেয়ার প্রথম ছাত্রী ছিল। এবং হাসিনা মোর্শেদ তো 1937 সালে কলকাতা থেকে তোমার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয় অবমুক্ত বাংলা। তারপরে হচ্ছে যে উনি ওখান থেকে 1910-এর এই ডিসেম্বরে, 3রা ডিসেম্বর কলকাতায় চলে আসেন। কলকাতায় চলে আসার পরে 1911 সালের ফেব্রুয়ারি মার্চেই ওই সাকত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন পরে। এক হচ্ছে যে আপনি যদি দেখেন তাহলে আমরা দেখব যে আমরা ওই বলি আর কি যে এই বাড়িটা তো নির্মাণ হয় 1583-র পরে। তার কারণ এই যে এই অঞ্চলটা তো কুচবিহারের রাজার অধীনে ছিল, এবং কুচবিহার রাজার সাথে সেই সময়ে মুঘল সম্রাট আকবরের যে চুক্তি হয় সেটা হচ্ছে 1576 সালে। 1576 সালে যে চুক্তি হয়, সেই চুক্তিতে এই কুচবিহারের রাজারা অনেক কিছু উপহার দেয় মুঘল সম্রাটকে। তার মধ্যে এই পায়রাবন পরগনাটাও ছিল। এই পেয়ারবন্দ থেকে কিন্তু পায়রাবন নামের উৎপত্তি আর কি। এই সুবাদে 1583-তে রোকেয়ার পূর্বপুরুষেরা এখানে চলে আসে। এই কারণেই তারা মোগল সেনাবাহিনীর তো সেনাপতিত্ব করছিলেন, সেনাধ্যক্ষও ছিলেন। এই কারণে তারা এই লাখেরার সম্পত্তিটা পায় আর কি। মোগল বাহিনীর এটা তো আমরা জানি, মোগলেরা দরগা, তারপরে মুক্ত বাহিনী, ফকির টকির ইয়ার জন্যই লাখেরার সম্পত্তি দান করতেন আর কি, এটা দান করেন। এই বাড়িটা সেই সময় নির্মাণ। তারপরে আমরা জানি যে তোমার এই 1897 সালে যে গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প বলে বোধহয় খুব সম্ভবত, যেটা 12 জুন না কত তারিখে হয়, সেই ভূমিকম্পে এই বাড়িটা ধ্বংস হয়ে যায় আর কি। এই ধ্বংস হওয়ার পরে তারপরে তো অনেক মানুষই আর মজার বিষয়টা হচ্ছে যে 1913-র পরে যখন রোকেয়ার বাবা মারা যায়, তারপরে রোকেয়া পরিবারের কেউ কিন্তু আর এই দিকে তাকায়নি। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে উনি কিভাবে ভূমিকা রাখছেন? রোকেয়া ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকার কথা যদি আমরা বলি, তাহলে আমরা তো ওই রোকেয়ার ওইটাই দেখবো, যে সেটা হচ্ছে যে তোমার আমি প্রথমে ভারতীয়, তারপর হিন্দু মুসলিম, এটা তো জাতীয়তাবাদী চেতনার কথা। তারপরে আপনি যদি দেখেন 1916 সালে যখন কংগ্রেসের অধিবেশন বসে কলকাতায়, তখন কিন্তু রোকেয়া সেখানে পাঠাইছিলেন, স্বেচ্ছাসেবক দল পাঠাইছিলেন রোকেয়া। কানাইলালের উদ্দেশ্যে রোকেয়া কবিতা লেখছেন।
আবার দেখেন যে তোমার নারীদের ভোটাধিকার প্রশ্ন 1921 সালে যখন এই তোমার ভোটাধিকার প্রশ্নে সংসদে যখন এটা 56 বা 50-58 ভোটে ফেল করলো, তখন রোকেয়া আপিল কবিতা লেখলেন, রোকেয়া নিরীহ বাঙালির কথা লেখলেন, রোকেয়া শোবে সাদিকের কথা লেখলেন। এই যে সমস্ত তো আমরা যদি নিরীহ বাঙালির কথা, আমরা যদি শোবে সাদেকের কথা, আমরা যদি এই আপিল কবিতা দেখি, কানাইলালের কবিতা দেখি, তাহলে নিঃসন্দেহে রোকেয়া হচ্ছে সেই সময়ের ব্রিটিশ বিরোধী আন্দোলনের তো বিরোধীতে এই ইয়েগুলো যায়। সম্মানিত সুধী, বেগম রোকেয়ার পৈতৃক ভিটা পায়রাবন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখবার জন্য কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।